ইমাম মুয়াজ্জিনদের জন্য, ইমাম এবং মুয়াজ্জিনরা হচ্ছে সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং একেবারে গ্রাসরুট লেভেল, তৃণমূল পর্যায়ে আলেম ওলামা পীর মাশায়েখ আইম্মায়ে মাসাজিদ খোতাবা ওলামা ওনাদের একটা গ্রহণযোগ্যতা আছে একেবারে তৃণমূল পর্যায়ে। আলেমরা হচ্ছে সামাজিক শক্তির প্রতিভূ, কিন্তু তারা যুগ যুগ ধরে অবহেলিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আধার এবং আলো থেকে আমি মোহাম্মদ সাইফুর রহমান। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধর্মমন্ত্রী ডাক্তার আফম খালিদ হাসান ইমাম এবং মুয়াজ্জিমদের যে সুসংবাদ দিলেন। আপনারা যারা ইমাম এবং মুয়াজ্জিম আছেন, এই সুসংবাদ শুনলে আপনাদের মন ভালো হয়ে যাবে। চলুন আমরা ডাক্তার আফম খালিদ হাসানের মুখ থেকে সে কথাগুলো শুনে আসি। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমরা দায়িত্ব নিয়েছি 5 মাস। এই 5 মাসের ভিতরে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজে আমরা হাত দিয়েছি এবং বেশ কিছু সংস্কারও আলহামদুলিল্লাহ এগিয়ে চলেছে। এই সংস্কার শেষ হলে আমরা আগামী দিনে যারা আসবেন তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব এবং আমি আমার মন্ত্রণালয়ে ইমাম মুয়াজ্জিনদের জন্য, ইমাম এবং মুয়াজ্জিনরা হচ্ছে সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং একেবারে গ্রাসরুট লেভেল, তৃণমূল পর্যায়ে আলেম ওলামা পীর মাশায়েখ আইম্মায়ে মাসাজিদ খোতাবা ওলামা ওনাদের একটা গ্রহণযোগ্যতা আছে একেবারে তৃণমূল পর্যায়ে। আলেমরা হচ্ছে সামাজিক শক্তির প্রতিভূ, কিন্তু তারা যুগ যুগ ধরে অবহেলিত। আমি নিজেও এক সময় একটা মসজিদের প্রায় 16 বছর খতিবের দায়িত্ব পালন করেছি। রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগেও আমি এই দায়িত্বে ছিলাম। আমি একটা মাদ্রাসারও ওস্তাদ ছিলাম হাদিসের এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। কলেজে প্রফেসরি করেছি 26 বছর। আমি দেখেছি মসজিদের ফান্ডে পর্যাপ্ত টাকা থাকলেও ইমাম মুয়াজ্জিন খতিবদেরকে মোতাল্লিরা যথার্থ বেতন তারা দিতে চান না। এটা একটা সামাজিক ব্যাধি। তো আমি আমার মন্ত্রণালয়, আমরা গতকালও মিটিংয়ে বসছি মন্ত্রণালয়ে, আমরা একটা টিম করে 2015 সালের পে স্কেলকে সামনে রেখে আমরা একটা বেতন কাঠামো আমরা তৈরি করতে যাচ্ছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা তৈরি হবে। সম্মানিত উপদেষ্টাদের সাথে পরামর্শ করে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়ের সম্মতি নিয়ে আমরা এটা গ্যাজেট আকারে প্রকাশ করব এবং আমরা ওখানে প্রস্তাব রেখেছি মসজিদের যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে ইমাম মুয়াজ্জিন খতিবদের জন্য আবাসনেরও ব্যবস্থা করতে হবে এবং 2টা ফেস্টিভ্যাল বোনাস, উৎসব বোনাস যাতে তারা পায় সে ব্যবস্থা করতে হবে। সরকারি যে মসজিদগুলো আছে, সচিবালয়ে মসজিদ আছে সরকারি, এরকম বহু সরকারি প্রতিষ্ঠানে মসজিদ আছে, এগুলো আমরা এই গ্যাজেটের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলাপ করে ইউনিফাইড পে স্কেল, সব জায়গায় একই পে স্কেল কার্যকর করতে হবে, এরকম একটা ডিক্লারেশন, একটা প্রজ্ঞাপন আমরা করব, গ্যাজেট আমরা করব। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব যে বেতন পান, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একই বেতন পান না। তো এই জন্য একটা ইউনিফাইড সিস্টেম আমরা করব এবং মসজিদের নীতিমালা করব। প্রতিটি জিনিসের যেটা নীতিমালা, বিধিমালা দরকার, আমরা একটা বিধিমালা করব এবং ইমাম সাহেবকে ইচ্ছে করলে মোতাল্লিরা পছন্দ না হইলেও অথবা অন পলিটিক্যাল রিজন
যে আপনি চলে যান কাল থেকে। চাকরির একটা নিশ্চয়তা থাকা দরকার, নিশ্চয়তা। এবং এই জন্য আমরা জেলা প্রশাসক মহোদয় অথবা ইউনো মহোদয়ের মাধ্যমে একটা কমিটি করে ওই ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, এই অভিযোগ খতিয়ে দেখা হবে, তদন্ত কমিটি গঠন করা হবে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে, তারপরে কমিটিতে সিদ্ধান্ত নেবেন। একজনের কথা ইমাম নিয়োগ, একজনের কথা ইমাম বরখাস্ত, এই সিস্টেম থাকবে না। কারো পছন্দ অপছন্দের নয়, কমিটি উইল ডিসাইড, সিদ্ধান্ত নেবেন ওনারা রাখবেন কিনা। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমি বহু মসজিদ দেখছি যেখানে 20-30 বছর ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা খেদমত করেছেন। ওনারা যাওয়ার সময় প্রাইভেট কার ওনাকে উপহার দিয়েছেন, লক্ষ লক্ষ টাকার ফান্ড দিয়ে ওনারা বিদায় দিয়েছেন। এটা ঐতিহ্য থাকা দরকার। ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওলামা, পীর, মশায়েখদের যদি দাম না থাকে, আমাদের দাম থাকার কথা নয়। এবং এই যে বাংলাদেশের সমাজ, এই সমাজকে ইসলামের আলোকে আলোকিত করার পিছনে যাদের অবদান আছে তারা হচ্ছেন আলেম এবং ওলামারা, পীর, মশায়েখরা। এই যে ফুরফুরার পীর সাহেব হজরত আবু বকর সিদ্দিক নাফারাল্লাহু মারকাদাহু, জৌনপুরীর হজরত মাওলানা কেরামত আলী রহমতুল্লাহি আলাই, এরকম চরমোনাই, এরকম আরও অনেক, সরসিনা, তারপরে নেসরাবাদের কায়েদ সাহেব, আরও অনেক আছেন, মোল্লা আবদুল্লাহিল কাফি, কোরাইশি। এই সমস্ত ওলামায়ে কেরামের মেহনতের ফলে বাংলাদেশে ইসলামের আলো জ্বলছে। অতএব আলেম, ওলামা, পীর, মশায়েখদের যদি আমরা ইজ্জত করতে পারি ব্যক্তিগত পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, তাহলে এই দেশে কোরআন চর্চার স্থায়িত্ব, হাদিস চর্চার স্থায়িত্ব বহুদিন টিকে থাকবে ইনশাআল্লাহ। আমরা এভাবে কাজ করে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা অত্যন্ত প্রয়োজন। আমি আমার মন্ত্রণালয়ে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, আমেরিকার রাষ্ট্রদূতরা এসেছেন। কালকে এসেছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত, মহামান্য রাষ্ট্রদূত। অনেকের উদ্বেগ, তারা বলছেন we have been concerned about the atrocities, about the persecution of the minorities. আমরা ওনাদেরকে ব্যাখ্যা করেছি, হিন্দু বাড়িতে, বৌদ্ধের বাড়িতে, খ্রিস্টানের বাড়িতে, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর উপাসনালয় বাড়িতে যে ছোটোখাটো ঘটনাগুলো ঘটেছে, এগুলো নট এ পলিটিক্যাল রিজন, নট এ রিলিজিয়াস রিজন, এটা অবভিয়াসলি পলিটিক্যাল মোটিভেশন। এগুলো রাজনৈতিক কারণে হয়েছে, ধর্মীয় কারণে নয়। বিপ্লবের পরে সাধারণত বিক্ষুব্ধ মানুষ তার প্রতিপক্ষের ঘরে ডিল মারে। তো এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার ঘরে তো ডিল পড়বেই। এর পিছনে তো ধর্মীয় উদ্দীপনা, উগ্রবাদ নাই, এখানে আছে পিওরলি পলিটিক্যাল রিজন। এবং 5 থেকে 8-10-এর ভিতরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ঘরে এই হামলা করেছে বা উপাসনালয়ে অপবিত্র করেছে, আমরা এদের মধ্যে এই 92টা মামলা হয়েছে। আমরা 72 জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে লিগ্যাল প্রসিডিং ইজ ড্রন, আইন তার গতিতে চলছে। এবং আমাদের চৌকস গোয়েন্দা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী ফোর্স, ল এনফোর্সমেন্ট এজেন্সিস কাজ করে যাচ্ছেন। তারা যদি দোষী সাব্যস্ত হন তাহলে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভয়েস অফ আমেরিকা একটা রিপোর্ট করেছে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় আগের যে কোনো সরকারের চাইতে এখন নিরাপদ অবস্থানে আছে। এটা আমাদের জন্য একটা ভয়েস অফ আমেরিকার রিপোর্ট। এবং আমরা সব সময় একটা কথা বলে আসছি, এদেশ আমাদের সবার, এদেশের
নানা মত নানা পথের মানুষের দেশ এটা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, নৃতাত্ত্বিক গোষ্ঠী, সবার দেশ এটা। আমার যেমন অধিকার আছে, আরেকজনেরও সমান অধিকার আছে। আমার যেমন ধর্মচর্চার, শিক্ষা গ্রহণ করার, শিক্ষা বিতরণ করার অধিকার আছে, তাদেরও সমান। এই অধিকার যারা ক্ষুণ্ণ করতে চায় তাদেরকে আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের। আমরা প্রতিটি মানুষের জান, মাল, ইজ্জত, স্বাধীনতা, ধর্মচর্চার অধিকার প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু বাইরে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বাংলাদেশ নিয়ে, অথচ যারা প্রচারণা করছেন তাদের দেশের মাইনরিটিদের কচু কাটা হচ্ছে, তাদের ধর্মীয় উপাসনালয় ধ্বংস করা হচ্ছে, তাদের মন্দিরের নিচে শিবলিঙ্গের আবিষ্কার করা হচ্ছে। অথচ আমাদের দেশে এরকম, আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি সবাইকে নিয়ে আমরা একসাথে বাজারে যাই, একসাথে স্কুলে পড়ি, একসাথে শিক্ষকতা করি, একসাথে চাকরি করি, একে অপরের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি। এই যে সৌহার্দ্য, আবহমান কালের যে সৌহার্দ্য, এটা আগামী দিনে আমাদের বহাল রাখতে হবে। কোনো ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার্স, কায়েমি স্বার্থবাদী আমাদের এই প্রীতির বন্ধনকে যেন ধ্বংস করতে না পারে সচেতন থাকতে হবে। এবং ইনশাআল্লাহ আজিজ, আমরা আশা করি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সফল হব আপনাদের সহযোগিতা নিয়ে। এই জন্য আমাদের ঐক্য প্রয়োজন। ঐক্যই শক্তি, এবং শক্তিই শান্তি। আপনার যদি ইকুয়াল শক্তি চলে আসে তাহলে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। আমেরিকার কাছেও পারমাণবিক অস্ত্র আছে, ইরানের কাছে আছে, পাকিস্তানের কাছে আছে, ভারতের কাছে আছে, রাশিয়ার কাছে আছে, চীনের কাছে আছে। তারা জানে একটা পারমাণবিক বোমা মারি দিলে পৃথিবীর যে কোনো একটা অর্ধেক, 1/3 পানিতে পরিণত হবে। এই জন্য প্রত্যেকে সচেতন। আমি মারলে তো সে মারতে পারে। এই যে ব্যালেন্স অফ পাওয়ার, এটা ঐক্যের কারণে হয়েছে, শক্তির কারণে হয়েছে। এই জন্য আমাদের শক্তি অর্জন করা দরকার। 53-54 বছরে, 54 বছরে আমরা কেন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারলাম না? কে আমাদের দেশের টাকা লুট করে নিল? কে দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ল? এগুলো যদি বিচারের আওতায় না আসে, এই দেশ 200 বছরেও সামনের দিকে এগোতে যেতে পারবে না। যারা রাজনীতি করবেন তারা জনগণের সেবা করবেন, জনগণের দুঃখ, দুর্দশা, আবেগ, অনুভূতি সাথে তারা শরিক হবেন। না এই পলিটিক্সকে ব্যবহার করে দুর্বৃত্তায়ন, অর্থ লোপাট করে বিদেশে তারা বাড়ি করেছে, বিদেশে বাড়ি করেছে। এবং একেবারে উপমহাদেশের আমি বহু মানুষের নেতা, রাজনৈতিক শক্তির নাম বলতে পারবো, যারা দে হ্যাভ ডেভোটেড দেয়ার লাইফস ফর দ্য কজ অফ দ্য নেশন, জাতির কল্যাণে তারা নিবেদিত হয়েছেন। পিছনে তাদের কোনো সম্পত্তি নাই, সম্পত্তি নাই, তাদের খুব বেশি সম্পত্তি নাই, আগে যা ছিল তাই। এই ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি। এখন আমাদের ভিতরে একটা ধারণা কাজ করে, কোনো প্রকারে যদি বসতে পারি তাহলে তলাটাও খাবো, উপরটাও কুড়াবো। এই মানসিকতা মাস্ট বি চেঞ্জড। আমরা আমাদের এই দেশকে ভালোবাসি। এদেশের আলো বাতাস, এদেশের সম্পদ, গাছপালা আমাদের আমানত, আল্লাহ তাআলার নেয়ামত। সরকারে গাছ লাগায়, আমরা লুট করে এগুলো ফার্নিচার বানাই। এটা কোনো দিন দেশপ্রেমিক হতে পারে না, দেশপ্রেমিক হতে পারে না। রাস্তা তৈরি করার টেন্ডার পেলাম, 3 নম্বরই ভিটামিন ইমালশন দিই, কোনো প্রকারে ছাঁচি ফুল বিল করে নিলাম। আবার বিলের জন্য অফিসে পার্সেন্টেজ আছে, এই টেবিলে এত, ওই টেবিলে এত, ওই টেবিলে এত। পৃথিবীর কোনো দেশে, অ্যাঙ্গোলা, সিয়েরা লিওন মতো কিছু দেশ ছাড়া
স্বদেশের সম্পদ লুট করার মানসিকতা মানুষের মাঝে নাই। আমাদের মাইন্ডসেট বদলাতে হবে। দেশের সেবা করার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। দেশের সেবা, রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল। এখন রাষ্ট্রের সম্পদ যদি আমি চুরি করে নিয়ে যাই, রাষ্ট্রের সম্পত্তিতে যদি আমি আগুন ধরাই দিই, আমরা তো কালকে চলে যাব। গতকাল যারা ছিলেন তারা নাই, আগামীকাল যারা আসবেন তারা চালাবেন, এরপরে তারা নাই, আরেক দল আসবেন। তাহলে রাষ্ট্রের সম্পত্তির আমরা পাহারাদার, যারা এগুলোতে অগ্নিসংযোগ করে আমাদের গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দেয়। তদন্ত কমিটি গঠিত হয়েছে 7 সদস্য বিশিষ্ট। আজকে একটা প্রাইমারি রিপোর্ট সাবমিট হবে, এরপরে পূর্ণাঙ্গ রিপোর্ট হবে। আমরা দেখব এর মধ্যে কোনো মানুষের সংশ্লেষ আছে কিনা, সম্পৃক্ততা আছে কিনা। যদি থাকে, আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। কুরআন এবং সুন্নাহ নিয়ে আমাদের মধ্যে কোনো মতভেদ নেই, যত মতভেদ নফল এবং মুস্তাহাব। কিন্তু এই নফল এবং মুস্তাহাব নিয়ে যখন মানুষ খুন হয়ে যায়, তখন সেটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটার এক্সাম্পল আমরা দেখেছি। সুতরাং এবং যারা এই ধরনের একটি ঘৃণিত কাজে যারা ঘটিয়েছেন, তারা কিন্তু অন্য ধর্মের কোনো লোক নয়। সুতরাং আমাদের এই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে, অনেক গভীর চিন্তা করতে হবে। এবার ওইপন্থী ইসলামপন্থী কি, আমি এই তো বুঝি না। সুতরাং আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। আমরা একতায় আমাদের শক্তি, ঐক্যবদ্ধ আমাদেরকে থাকতে হবে। যদি ওই যারা 16 বছর ধরে ফ্যাসিবাদ